নমস্কার বন্ধুগণ, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। রিয়েল ঘোস্ট স্টোরি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রিয়েল স্টোরি। সেই স্টোরিটা হচ্ছে আমার মায়ের। তো ঘটনাটা আমাকে আর বাবাকে অনেক বছর ধরে বলেছে, অ্যান্ড অনেক দিন ধরেই বলতো কথাগুলো, কিন্তু আমরা ব্যাপারটা খুব কেয়ার করতাম না। অনেক সময় আমরা বলতাম হয়তো তোমার শরীর অসুস্থ তাই তোমার এরকম মনে হচ্ছে, কখন আমরা বলতাম তুমি অনেক মেডিসিন নাও তাই জন্য হয়তো তোমার সাথে এরকম হচ্ছে। তো মা আমাদেরকে অনেকবার আর কি এই ব্যাপারটা নিয়ে আমাদের সাথে ডিসকাশন করেছে, অনেকবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু পরে যখন জিনিসগুলো ঘটেছে তো তখন আমরা ব্যাপারটা যাচিয়ে দেখেছি আর সবার সাথে কথা বলে দেখেছি, তো আমরা তারপরে বুঝেছি যে ঘটনাটা একবারই ফেলে দেওয়া যাবে না। তো বেশি দেরি না করে আমি আপনাদের সাথে এই রিয়েল স্টোরিটা শেয়ার করব। আমার মনে হয় আমার তখন বয়স, বয়স তো বলতে পারবো না, অলমোস্ট আমি হয়তো 8 কি 9 পড়ি। সেই সময় ঘটনা আমি আপনাকে বলছি। আর তারপরে ক্রমশ এই জিনিসটা বেড়েছে বা পরের দিকে আরো বেশি এগুলো ঘটেছে। তো তখন থেকেই মা আর কি এই কথাগুলো আমাদেরকে বলতো। ব্যাপারটা হচ্ছে মা যখনই বাড়িতে, আমাদের গ্রামের বাড়ি, আমাদের দেশের বাড়ির কথা আমি আপনাদেরকে বলছি। আমাদের দেশের বাড়িটা অনেক বড়, অ্যাকচুয়ালি ওটা জমিদার বাড়ি। অ্যান্ড জমিদার বাড়ি ইজ লাইক কয়েক বছর পুরনো বাড়ি, মানে অনেকটা জায়গা নিয়ে সে বাড়িটা আর কি তৈরি। আর কয়েক বছর পুরনো বাড়ি ওটা। সেখানে আমরা সব থাকি, মানে আমার মা বাবা ওখানে আমরা থাকতাম। আমি আমার স্কুলিং এভরিথিং সমস্ত কিছু ওখান থেকেই করি। তো যাই হোক, সেখানে আমরা কয়েক বছর ধরেই থাকছিলাম। অলমোস্ট আমি যখন ক্লাস 6-এ তখন আমরা দিল্লি থেকে শিফট হয়ে যাই ওখানে আমাদের দেশের বাড়িতে। দেশের বাড়িতে আমাদের যে বাড়িটা, আমাদের যে ঘরটা, সেটা অনেক পুরোনো ঘর, মানে আগেকার দিনে সেখানে মোটা দেওয়াল, একদম মানে কাফি মোটা দেওয়াল, মানে অনেকটা মোটা মোটা দেওয়াল ওখানে। তো যাই হোক, জানলাগুলো সে আগেকার দিনে বড় বড়, আর সেই মোটা রডের বানানো বাড়ি। সেখানে না বাড়ির মধ্যে একটা অদ্ভুত একটা প্রবলেম ছিল, বা এখনো সেটা আছে, বলবো না যে একবারই কমে গেছে। মা না বাড়ির মধ্যে কখনই একা থাকতে পারতো না। সাপোজ আমি আর বাবা নেই, কোথাও গেছি ঘুরতে, বা সাপোজ অন্য কোনো, মানে আমার রিলেটিভের বাড়ি গেছি, মা বাড়িতে একা থাকতে পারতো না। তো মা একা থাকতে পারতো না বললে না বাবা আর আমি না সেরকম ভাবে কোথাও এদিক ওদিক যাতায়াত করতাম না। পরের দিকে যখন আমি স্টাডিজের জন্য বাইরে চলে যাই তো বাবা একদমই মায়ের সাথেই থাকার চেষ্টা করতো অল দ্য টাইম। আস্তে আস্তে কি হয়, কি ব্যাপারগুলো হতো, যখনই মানে একা ওই রুমে যদি একাও শুতো মা, মানে ঘরের ভেতরে যে আমাদের দুটো রুম অ্যাকচুয়ালি, বাইরের রুম আর ভেতরের রুমটা। বাইরের রুমে বাবা হয়তো কোনোদিন কোনোদিন কি হতো, একসাথে এরা একই রুমে নাই শুলো, বাবা বাইরের রুমে ঘুমিয়ে পড়লে মা যদি একাও ওই রুমের মধ্যে শুতো না, তো মায়ের মানে ঘুমের মধ্যেও নেই, কিন্তু বুঝতে পারছে সমস্ত কিছু, মনে হতো যেন কে যেন একটা গলা টিপে ধরেছে, নিঃশ্বাস নিতে পারছে না। হয়তো আপনাদেরকে বলে আপনাদের মনে হবে স্লিপিং প্যারালাইসিস হয়েছে, না, অলমোস্ট বুঝতে পারছে ঘরের মধ্যে কে যেন হাঁটা চলা করছে, দুম 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 করে আওয়াজ হচ্ছে, ঘরের মধ্যে কেউ হাঁটছে। লিটারেলি ইভেন ঘরের যে ছাদটা ছিল না, ছাদের উপরেও মানে একটা মনে হতো যেন কেউ লোহার বল গড়িয়ে দিলে যেমন আওয়াজ হয় না, সেরকম একটা গড়গড় 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 করে আওয়াজ হচ্ছে। তো লিটারেলি এই জিনিসগুলো না কয়েকদিন ধরে ঘটেছে। আর তারপরে কিছুক্ষণ পরে মানে ঠিক হয়ে যেত, মানে এটা নয় যে কন্টিনিউয়াসলি হচ্ছে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যেত। মা আমাদেরকে কথাগুলো বলতো, কিন্তু আমি পার্সোনালি এরকম ভাবে কোনোদিনও ফিল করিনি বা বাবাও করেনি। যখনই মা একা থাকতো মা হামেশা আমাদেরকে এই কথাটা বলতো কি আমার না এরকম হচ্ছে, আমি মনে হচ্ছে না উঠতে পারছি না, নিঃশ্বাস নিতে পারছি না, শরীর যেন অসুস্থ হচ্ছে। আর না লিটারালি মানে পুরো সোয়েটিং হয়ে একদম মানে অবস্থা খারাপ হয়ে যেত মায়ের। ইভেন ঘটনাটা শুধু এরকম নয় যে মানে রাতের দিকেই হতো, ঘটনাটা এরকম হয়েছে অনেক সময় ইভিনিং টাইমেও ঘটেছে। ইভিনিং হয়তো এই 6টা 7টার দিকে কোনো সময় হয়তো চোখ লেগে গেছে মায়ের, তখন মা ফিল করছে। তো জিনিসগুলো না আস্তে আস্তে ভীষণ বাড়াবাড়ি শুরু হলো, মানে একদিন হচ্ছে, দুদিন হচ্ছে, তারপর না ক্রমশ মায়ের মনে হতে শুরু করলো যে জিনিসগুলো হচ্ছে। লিটারালি কিছু বছর পরে যখন আমি এইটের পরে, আমি কিছু বছর পরে কথা বলছি, আমি আই গেস 11th 12th হবে, আমি আর বাবাও ফিল করেছি রাত্রে 11:30 12টার দিকে না এরকম মনে হচ্ছে ছাদের ওপরে ওই বলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, মানে ওই লোহার বল।
তো আমরা কি করি, বাড়ির দেখানো শুরু করি, মানে বাড়িতে না, আমরা লোকজন ডাকি, ডেকে আমরা বলি যে কি প্রবলেম হয়েছে বাড়িতে, এরকম প্রবলেম কি হয়েছে। তো যতজনই আসে সবাই এসে বলে বাড়িতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমাদের যে বাড়িটা, আমাদের যে ঘরটা, অ্যাকচুয়ালি ঘরের পাশে একটা নিম গাছের মানে নিম গাছ আছে একটা। নিম গাছের ওইখানটাতে আমাদের কোনো পূর্বপুরুষ ছিলেন, যিনি না কোনো একটা কালো বিড়ালকে মেরে পুঁতে রেখেছিলেন। তো না ওই যে ভিটেটা, যে মাটিটা অভিশপ্ত হয়ে গিয়েছে, তো এটা শোধন করতে হবে, উনি এসে বলেন। যাই হোক, প্রথম যখন উনি এসে বলেন, তো আমরা ব্যাপারটা নিয়ে হাসাহাসি করি, আমরা বলছি কি বলছে, মানে বাবা আর আমি লিটারেলি আমরা ভাবি যে কি বলছে এই সমস্তগুলো। তো আমরা জিনিসটা না পাত্তা দিইনি, মানে ব্যাপারটা অতটা গ্রাহ্যই করিনি। তো এটা আবার ওরকম ঘটনাগুলো ঘটছে। আমরা আরো 2-3 জনকে জিজ্ঞেস করি, তো সবাই একই কথা বলে, ভিটে শোধন করতে হবে, ভিটেতে একটা প্রবলেম আছে। লাস্ট টাইম কিছুদিন আগের কথা বলছি, এই বছরই এরকম একটা ঘটনা ঘটার পরে তো একজনকে বাড়িতে ডেকেছিল মা বাবা, ডাকার পর তাকে বলে যে আম, এরকম হচ্ছে, আর তারপরে বাড়ির লোকজনদের অসুস্থতা মানে ফিল হচ্ছে, একজনের পর একজন অসুস্থ হয়ে যাচ্ছে ওই মাটিতে, ওই ভিটেতে থাকলেই। মায়ের শরীর খারাপ, বাবার শরীর খারাপ, এই ঘটনাগুলো চলছে। তো উনি আসেন, এসে বলেন যে বাড়িতে না আমাদের একটা বেল গাছ আছে, সেখানে একটা ব্রহ্মদৈত্য আছে। তো ব্রহ্মদৈত্য যিনি আছেন, ওনার আর কি সেবা করা হচ্ছে না ঠিক করে। আর উনি বলেন যে আমাদের যে মেন গেট, মেন এন্ট্রেন্স যে গেটটা, ওই গেটটার পাশটাতেই বাবার শপটা আছে, দোকানটা আছে। তো ওই দোকানের পাশ দিয়ে একটা হাওয়া ক্রমশ ঘুরে এসে ওই নিম গাছের পাশ দিয়ে গিয়ে, ওটা ওপর দিয়ে গিয়ে, মানে ওই যে বেল গাছ সেখান দিয়ে গিয়ে ওটা পাড়া দিয়ে বেরিয়ে চলে যায় একটা হাওয়া। তো ওইটা হচ্ছে ব্রহ্মদৈত্যের যাওয়া আসার রাস্তা। এই কথাটা শুনে না আমি লিটারেলি, আমি গায়ে কাঁটা দিচ্ছিল আমার, মানে এটা একজন না, আমাদেরকে অনেকেই বলেছে যে আমাদের বাড়িতে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বা এরকম একটা শক্তি আছে। আর আমি লিটারেলি সেটা আমি ফিল করছি, বা আমরা ফিল করছি যে বাড়ির যত লোকজন আছে না, মনের মধ্যে তাদের শান্তি নেই, অশান্তি, ঝগড়াঝাটি, অসুস্থতা, মানে সবসময় একটা সমস্ত কিছু আছে কিন্তু তাও যেন কিছু নেই, টাকা পয়সা থাকতেও তারা যেন সেটা মানে রাখতে পারছে না, খরচা হয়ে যাচ্ছে, জিনিসগুলো খারাপ একদম হয়ে গিয়েছে। তো অনেকে বলে শোধন করাতে, 3-4 বার শোধনও করানো হয়েছে, কিন্তু বিশ্বাস করুন তাতে কোনো লাভ হয়নি। মানে ওই পাওয়ারটা এত বেশি শক্তিশালী যে ওটাকে অতিক্রম করা পসিবলই হয়ে উঠছে না। আমরা অনেকভাবে ট্রাই করেছি। ইভেন জানেন, বাড়িতে আমাদের পুজো হয়, দুর্গা পুজো হয়। তো ওনারা যারা এসেছেন না বাড়িতে, ওনারা লিটারেলি বলেছেন যে ওই পাওয়ারটা এত বেশি শক্তিশালী যে মা দুর্গার শক্তিটাও মানে মনে হচ্ছে যেন ওনার সাথে সেটা টক্কর দিতে পারছে না কোথাও না কোথাও। আর আমি লিটারেলি সেটা ফিল করেছি, ওই বাড়িতে গেলে লিটারেলি আমার সাথেও এরকম হয়। আমি সুস্থ হয়ে তো যাই, কিন্তু কিছু না কিছু একটা অসুস্থতার মধ্যে পড়েই যাই। আরেকটা জিনিস যেটা ঘটেছিল সেটা হচ্ছে এরই মধ্যে আমাদের বাড়িতে একজন ভাড়া, মানে অনেক ভাড়া আছে, ওর মধ্যে একজন ভাড়া আছে আমাদের বাড়িতে। যারা ভাড়া আছেন ওনার মধ্যে একজন যিনি ভাড়া থাকেন, উনি ওদের বাড়ির যে মহিলা, তিনি অ্যাকচুয়ালি যাতায়াত করছিলেন ওই বেলগাছের ওখান দিয়ে, হয়তো মানে ভালো কাপড় জামায় যাতায়াত করেননি বা চুল খুলে গেছেন, তো কেউই ব্যাপারটা জানে না। একদিন হঠাৎ করে লিচু তলাতে অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যান্ড যখন তাকে তোলা হয় তো দেখা যায় যে পিঠের মধ্যে না আঁচড়ের দাগ, মানে অদ্ভুত দাগ হয়ে আছে। তো যখন চেক করানো হয় বা হাত চালাচালি যেটা হয় সেটা করানো হয়, তো তখন জানা যায় যে ব্রহ্মদৈত্য অ্যাটাক করেছে। তো অনেক প্রবলেম করে, অনেক অসুস্থ হয়ে পড়েছিল, একদম মানে পাতলা হয়ে গিয়েছিল, খেতে পারছিল না, অনেক দিন পর গিয়ে ঠিক হয়। তো সেটাই আমি বলছি যে মানে পাওয়ার এত বেশি শক্তিশালী, ওই পাওয়ারটা কোনোভাবেই পসিবল হচ্ছে না। হয়তো আমরা
তাকে সন্তুষ্ট করতে পারছি না। ইভেন আমি এটাও জানি যে যদি আপনারা ব্রহ্মদৈত্য বাড়িতে থাকে ঠিক করে পুজো করেন না, তাহলে সংসারে অনেক উন্নতি হয়। হয়তো আমাদের তরফ থেকে কোনো কমি রয়ে যাচ্ছে যে আমরা সেটাকে ঠিক করে পুজো করতে পারছি না, বা সেটা ঠিকভাবে আমরা রাখতে পারছি না। বাড়ির যে পরিবেশটা না অদ্ভুত হয়ে গিয়েছে এ সমস্তের জন্য। আমার দিদারও হঠাৎ করে মৃত্যু হয়ে গেল এই বছরই। অসুস্থ ছিল, কিন্তু আমরা এক্সপেক্ট করিনি এত তাড়াতাড়ি চলে যাবে। প্রচুর অসুস্থ হয়ে পড়েছিল। সত্যি বলবো দিদা প্রচুর মানে প্রচুর পাওয়ারফুল ছিল, প্রচুর, মানে এত পাওয়ারফুল ছিল, এত ভালো ছিল। কোনোদিন আমরা ভাবতে পারিনি ওই মানুষটার সাথে এরকম হঠাৎ করে হবে আর চলে যাবে দিদা এইভাবে। তো ওই বাড়ির মধ্যে সত্যি বলবো ভীষণ বড় একটা প্রবলেম আছে। ইভেন অ্যাকচুয়ালি অনেক বছর পুরনো, আর পূর্বপুরুষরা কে কোন আক্ষেপে কিভাবে কি করেছে সেটা আমরা নিজেরাও ঠিক করে জানি না। যাই হোক, এখন আর আমরা ওখানে থাকি না। মাঝে মাঝে যাতায়াত আছে আমাদের, খুবই কম যাই। আমার মা বাবা ওখানে আর থাকে না, আর আমি তো বাইরেই থাকি, তো ওখানে খুবই কম যাওয়া হয়। ওখানে আপনি গেলেই আপনার মনে হবে যেন কিছু একটা আছে যেটা আশ্বাস দিচ্ছে, আপনাকে জানাচ্ছে যে আমি আছি। বাড়িতে পা রাখলেই এটা আমি ফিল করি, কারণ আমাদের মানুষের মধ্যে একটা পাওয়ার থাকে অলওয়েজ। আমাদের মধ্যে একটা পজিটিভ নেগেটিভ পাওয়ার থাকে। আমাদের মধ্যে যে পজিটিভ নেগেটিভ পাওয়ার থাকে না, সেটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি পজিটিভ হই তো আমরা বুঝতে পারি যে এখানে আশেপাশে নেগেটিভিটি আছে। তো ওই জিনিসটা যেন ফিল করতে পারি আমি, লিটারেলি আমরা ফিল করতে পারি। আমার প্যারেন্টস হোক, আমি হোক, মানে ঢোকার পরেই না অদ্ভুত একটা পাওয়ার আছে যেটা যেন ফিল করছি যে আমাদেরকে কোথাও না কোথাও ড্র্যাগ করছে, কোনো একটা অদ্ভুত গভীর একটা অন্ধকারে নিয়ে যাচ্ছে। তাই জন্য আমি ওখানে বেশি যাওয়াটা সত্যি বলবো পছন্দ করি না। আমি আপনারা যদি আমার বাড়ি দেখতে যান, মানে বাড়িটা দেখতে চান, তাহলে আমার একটা ব্লগ আছে আমার আরেকটা অন্য চ্যানেলে, সেখানে দেখতে পারবেন। আমি অ্যাড করে দেবো এই ভিডিওর লাস্টে। জিনিসগুলো কি ছিল, কেন হলো, বর্ণনা তো আমি দিতে পারবো না। আর কেউ এইরকমভাবে কোনো বিড়ালকে, কালো বিড়ালকে পুঁতেই রেখেছিল কেন, কেনই অভিশাপ দিয়ে গিয়েছিল ভিটেকে, সেটাও আমি ঠিক করে বলতে পারবো না, আমি জানি না। তো আমাকে মা যে জিনিসগুলো বলেছে, মা যেটুকু ঘটনা আমাকে বলেছে, যেটা মা ফিল করেছে, ইভেন আমি একবার দুবার যেটা বললাম ছাদের ওপরে আমি আর বাবা ফিল করেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গিয়েছি, বাড়িতে না মাঝে মধ্যেই একটা পাঁঠা ছাগলের গন্ধ ছাড়ে। মানে আশেপাশে কোথাও পাঁঠা নেই, শোনো, একটা গন্ধ ছাড়ে, কিছুক্ষণ ছাড়ে, তারপরে বন্ধ হয়ে যায়। তো এই ঘটনাটাও আমি জিজ্ঞেস করেছিলাম যারা এসেছিলেন বাড়িতে সমস্ত শোধন করতে, তো ওনারা বলেছেন এটা ওনারই প্রেজেন্স। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি আপনার সাথে শেয়ার করলাম, সমস্তটাই কিন্তু রিয়েল স্টোরি। আশা করছি আপনাদের আমার চ্যানেলে থাকতে ভালো লাগছে, আমার সমস্ত রিয়েল স্টোরিগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনার কাছে যদি কোনো গল্প থাকে আমাকে শেয়ার করবেন আমার ইমেল আইডিতে। ডেসক্রিপশন বক্সে আপনি আমার ইমেল আইডি পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।